এবং একটা ফলকের নাম দেখা গেছে, সেই ফলকটা কালো কালি দিয়ে মুছে দিচ্ছে, কি বলবেন? গোটা ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণিত। একটা সরকার কিভাবে চলছে, ভুয়ো ভ্যাকসিন কলকাতার মতো রাজধানীর বুকে দাঁড়িয়ে দিনের আলোয় পুলিশের নাকের ডগায় দেওয়া সম্ভব, এই ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে গেল যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। শুধু বড় বড় কথা, বড় বড় প্রতিশ্রুতির বন্যায় আমাদেরকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বাস্তবে আজ বাংলার কি অবস্থা তার নগ্নভাবে প্রকাশিত হলো এই ভুয়ো ভ্যাকসিন মানুষের শরীরে প্রবেশ করানোর মধ্য দিয়ে। পুলিশ বলছে আমি জানি না, পুরসভা বলছে আমি জানি না, স্বাস্থ্য দপ্তর বলছে আমিও জানি না। পুরসভা জ্ঞান দিচ্ছে মানুষের উচিত হয়নি, এ বলছে দেখছি, ও বলছে দেখব। বাংলার মানুষ কি গিনিপিগ? পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রশ্ন, বাংলার মানুষকে কি গিনিপিগে রূপান্তরিত করা হচ্ছে? না হলে মন্ত্রী শান্তিদের নাম নিয়ে, সিকিউরিটি নিয়ে কিভাবে কলকাতার বুকে শিবির চলছে, ভ্যাকসিন দেওয়ার শিবিরের নাম করে কেন মানুষের দেহে অন্য কিছু প্রবেশ করিয়ে দেওয়া হলো, এ দায় কে নেবে? বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তার উচিত এই মুহূর্তে বাংলার মানুষের কাছে এসে ঘটনার পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া এবং দোষীদের কিভাবে তদন্ত করে যথাযোগ্য শাস্তি দিতে চান তার জন্য প্রতিশ্রুতি দেওয়া। এই ঘটনার তদন্ত হোক কোনো বিচারপতির মাধ্যমে। আমাদের সিআইডিতে ভরসা নেই, আমাদের সিবিআইও ভরসা উঠে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের জন্য ভাবছে বলে বিশ্বাস করি। সেই বিচার ব্যবস্থার উপরে এই ভয়ঙ্কর দুর্নীতির তদন্তের দায়িত্ব দেওয়া হোক কোনো রানিং যিনি বিচারপতি, যিনি এই মুহূর্তে কলকাতার বিচারপতি, তার নেতৃত্বে, প্রধান বিচারপতির নেতৃত্বে অন্তত তাকে দাবি করা হোক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আপনি করুন। বিচার বিভাগীয় তদন্ত দরকার। এ তথ্য ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা না হয়। ধামাচাপা দেওয়ার তো অবশ্যই চেষ্টা হচ্ছে, বিভিন্ন নেতা মন্ত্রীদের বিভিন্ন বয়ানে তা প্রকাশ পাচ্ছে, কিন্তু এই ঘটনা ধামাচাপা দেওয়ার অর্থ মানবতাকে হত্যা করা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মানুষকে খুন করতে চেয়েছে বলে আমি অভিযোগ করছি। কারণ আমার দেহে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার মানেটা কি? আমি যদি মারা যাই তার দায়িত্ব কে নেবে? কজনকে দিয়েছে, কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে? শুধু একটা নয়, সারা পশ্চিমবঙ্গে আরো কত জালিয়াতি চলছে ভ্যাকসিন প্রদান নিয়ে। ভ্যাকসিন প্রদান নিয়ে ঢোল বাজানো হচ্ছে, পার্টির ঢোল, সরকারের ঢোল বাজানো চলছে। তারই মাঝখানে ভুয়া ভ্যাকসিনের নামে চোরা কারবারিও চলছে। ওষুধের চোরা কারবারি, ভুয়া ভ্যাকসিনের চোরা কারবারি, মেডিকেল কলেজ থেকে দামি ওষুধ লোপাট হয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে দিয়ে কি প্রমাণিত হচ্ছে? বাংলার স্বাস্থ্য দপ্তর কোথায়? বাংলার সরকার, এখন পশ্চিমবঙ্গ সরকার বলছে যে স্বাস্থ্য বিমা প্রকল্পে সরকারি হাসপাতালে ভর্তি হলেও সেখানে পয়সা কেটে নেওয়া হবে। তার মানেটা কি? আপনি কি স্বাস্থ্য বিমা প্রকল্প থেকে হাত গুটিয়ে নিতে চাইছেন? আপনি কি বিমা কোম্পানিগুলোর ইচ্ছা অনিচ্ছার উপরে বাংলার গরিব মানুষকে, সাধারণ মানুষকে ঠেলে দিতে চাইছেন? ভোট হয়ে গেল আর সব ভুলে যাবেন, তা কিন্তু হতে দেওয়া হবে না। ভোট শেষ তো গল্প শেষ, এটা যেন না হয়। তাই পশ্চিমবঙ্গের এই জালিয়াতির নামে যে ভ্যাকসিন জালিয়াতি হয়েছে, বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী,
এ নিয়ে আপনার স্পষ্ট বয়ান চাইছি, আপনার স্পষ্ট বক্তব্য চাইছি, এবং দোষীদের যেন কঠোর 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 সাজা দেওয়া হয় তার জন্য আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। এবং কিভাবে কলকাতার মতন মহানগরীর বুকে সকলের চোখের সামনে দিনের আলোয় এই জালিয়াতি চলছে, সরকারি দলের এমপি, সে জনপ্রতিনিধি, সে আমাদেরও কলিগ, আমাদেরও সাথী, তার উপরেও প্রয়োগ হচ্ছে জালিয়াতির এই ভ্যাকসিন। বড় অদ্ভুত লাগছে। পশ্চিমবঙ্গ রেকর্ড করছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ বিশ্বে রেকর্ড করছে। এ কথা যদি বিশ্ববাসী শোনে যে কলকাতার মতন মহানগরীতে সব কিছু থাকা সত্ত্বেও জালি ভ্যাকসিন সকলের চোখের সামনে নাকের ডগায় দেওয়া সম্ভব, তাহলে বাংলার আমি আপনি সহজেই বুঝতে পারছি। তা এ বড় দুশ্চিন্তার, এ বড় ভয়ঙ্কর খবর। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না কেন? আমার কাছে এটা বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী, আপনাকে প্রতিক্রিয়া দিতে হবে। আপনি বাংলার মানুষকে অ্যাড্রেস করুন যে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর থেকে পরিত্রাণ কি, উপায় কি। আপনি বাংলার মানুষের কাছে এসে খোলাখুলি বক্তব্য রাখার মধ্য দিয়ে জানাবেন। ভারতবর্ষে যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেই গণতান্ত্রিক পরিকাঠামোর তিনটে অঙ্গ: লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়াল। বিচার ব্যবস্থা, প্রশাসন, আইনি ব্যবস্থা। বিচারপতি কোনো পার্টি নিয়োগ করে না। বিচারপতি নিয়োগ হয় বিচারপতি নিয়োগের পদ্ধতির মধ্য দিয়ে। সেখানে কে কোথায় বিচারপতি হয় আমরা জানি না, আমি বলতেও পারবো না। কোনো বিচারপতিকে আমার পছন্দ হতে পারে, আমার মনের মতো রায় হলে মনে হয় যে বিচারপতি খুব ভালো, আমার মনের মতো রায় না হলে মনে হয় বিচারপতি খারাপ। বিচারপতি হবার আগে আইনজ্ঞ, আইন নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আমরা কেউ হলফ করে বলতে পারি না যে আমরা কেউ রাজনীতি করি। বিচারপতি হবার আগে সে কখনো ছাত্র থাকে, সে কখনো যুবক থাকে, সে কখনো উকিল থাকে, বিচারপতি হয়। কেউ সরাসরি বিচারপতি হয়, কেউ এইভাবে এই পদ্ধতিতে বিচারপতি হয়। দিল্লি হাইকোর্টের যারা লয়ার, তারা সুপ্রিম কোর্টকে বলেছে যে উকিলদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ করা হোক। এটাও একটা দাবি আছে। তো বিচারপতি কখনো রাজনীতি করেনি এই কথা কোনো বিচারপতি বলতে পারবে না। এখন আমার রায় পছন্দ হলে ভালো, আমার রায় অপছন্দ না হলে খারাপ। ভারতবর্ষের বিচার ব্যবস্থা যে সিস্টেম, লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ডিভিশন আছে, অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে দিয়ে তখন যাওয়া যেতে পারে। বিচারপতি হঠাৎ করে খারাপ এ কথা আমি আপনি দুম করে বলতে পারি না যদি তার যথেষ্ট প্রমাণ না থাকে। তার জন্যে পার্লামেন্টে ইমপিচও করা যায়, পার্লামেন্টে ইমপিচ করে বিচারপতিকে সরানো গেছে, সব কিছু ব্যবস্থা আছে। তাই সমস্ত ব্যবস্থাগুলোকে পরখ করার সুযোগ আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় আছে। আর যদি একে ভালো না লাগে, তাকে ভালো না লাগে, এটা কিন্তু একটা বড় গুরুতর প্রশ্ন এসে যাবে বলে আমি মনে করি। কারণ যে উকিল, সে আজ উকিল আছে, আজ ব্যারিস্টার আছে, কালকে সে আইনসভার সদস্য হবে না, রিটায়ার হওয়ার পর সে কখনো বিচারপতি হবে না, সে কখনো আইনমন্ত্রী হবে না। এ কথা আমরা কী করে বলতে পারি? অতএব নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে, কাউকে ভালো লাগুক আর না লাগুক, এটাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। এই পিএসসি নিয়ে যখন কংগ্রেস দাবি করেছিল, কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসের নামাবলী গায়ে দিয়ে কংগ্রেসের এমএলএ টিকিট পকেটে নিয়ে পিএসসি চেয়ারম্যান পেয়েছিল। তো এই জিনিস বাংলায় আছে, এই জিনিস বাংলায় চলছে, এই জিনিস জানি না কতদিন চলবে, কারণ আগামী 5 বছর তো কমসে কম চলবে এই জিনিস। যেমন স্পিকার তেমন তার ভাবনা। পিএসসি পদ কোনো বাধ্যবাধকতা নেই যে পিএসসি চেয়ারম্যান মানে বিরোধী দলকে দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইন্দিরা গান্ধী প্রথম 67 সালে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পিএসসি চেয়ারম্যান আমি বিপক্ষ দলকে দেব, স্বতন্ত্র পার্টিকে দেওয়া হয়েছিল। সেই থেকে পার্লামেন্টের এবং লেজিসলেচারে একটা এটা কনভেনশন, আইনসভার
এটা একটা কনভেনশন, এটা কোনো আইন নয়, এটা কোনো মানতেই হবে এমন কোনো ধারা নয়। কিন্তু পার্লামেন্টটা চলে, সংসদীয় ব্যবস্থা চলে নানা রকম কনভেনশনের উপর দাঁড়িয়ে, অর্থাৎ নানা রকম মতামতের উপরে একটা সর্বসম্মত সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে। সেই কনভেনশন অনুযায়ী পিএসসির চেয়ারম্যান কে হয়? পিএসসির চেয়ারম্যান হয় বিরোধী দলের পক্ষ থেকে। সেই পিএসসির চেয়ারম্যান কে হবে? স্পিকার বিরোধী দলের নেতাকে জিজ্ঞেস করে, বিরোধী দলের নেতা পক্ষ থেকে, অর্থাৎ বিরোধী দল যাকে বলবে তাকে পিএসসির চেয়ারম্যান করা হয়। এটা আমরা পার্লামেন্টে দেখি। মনে করো আমি পিএসসির চেয়ারম্যান, আমার পার্টিকে ভারতবর্ষের স্পিকার পার্লামেন্টে জিজ্ঞেস করেছিল যে আপনারা পিএসসির চেয়ারম্যান কাকে করবেন, আপনারা ঠিক করুন। সোনিয়া গান্ধী আমার নাম করেছিল, তাই আমি চেয়ারম্যান হয়েছি। 1 বছর আমাদের টেনিউর, 1 বছর কার্যকালের জন্য হয়েছে। আমি পরপর 3 বার হলাম। আগামী দিনে সোনিয়া গান্ধী মনে করলে নাও করতে পারে, বা আমি যদি মনে করি আরও কাউকে করা দরকার, সোনিয়া গান্ধীকে আমি বলতে পারি। কিন্তু বিষয়টা যে এটা আমি বলতে পারি না যে বিরোধী দলকে করতেই হবে। আবার বলছি, এটা কিন্তু কনভেনশন, এটা কিন্তু নিয়ম। পার্লামেন্টারি সিস্টেমটা চলে কনভেনশনের উপরে দাঁড়িয়ে। তাই স্পিকার যদি বলে যে আমি নিতে বাধ্য নই, স্পিকার ঠিক বলছে। কিন্তু নিয়মের কথা এলে স্পিকার বেঠিক বলছে, স্পিকার নিয়মকে লঙ্ঘন করছে, কারণ এটাই ভারতবর্ষের সংসদীয় প্রথা। তাই কনভেনশন, অর্থাৎ যাকে বাংলা বলে প্রথা, এই প্রথাকে অবজ্ঞা করা অথবা প্রথাকে মান্য করা, এটা স্পিকারের উপর নির্ভর করে। এখানে স্পিকার পার্টি যা বলবে তাই করবে। আমরা জানি এর আগেও এই জিনিস হয়েছে, কারণ সরকারের ভয় যে বিরোধী দলগুলোর হাতে যদি পিএসসির দায়িত্বে চলে যায়, হয়তো সরকারের অনেক কিছু ত্রুটি বিচ্যুতি বেরিয়ে আসতে পারে। কিন্তু এটা ভয় করার কোনো কারণ নেই, কারণ পিএসসিতে সব দলের মেম্বাররা থাকে, কোনো অসুবিধা নেই। অডিটর জেনারেল, স্টেটের অডিটর, তারা রিপোর্ট দেবে, তার উপরে বেস করে পিএসসি চলবে। কিন্তু এই যে একটা প্রথা, এই প্রথাটাকে স্পিকার সাহেব ভেঙে দিচ্ছেন বলে দেখতে পাচ্ছি। কারণ বিরোধী দলের পক্ষ থেকে কাউকে বলা হচ্ছে না যে এই আমাদের চেয়ারম্যান হবে। মানে আমি যতটুকু জানি এতটুকুই আমি আপনাদেরকে বললাম। বাকি স্পিকার সাহেব তার ব্যাখ্যা করবে, স্পিকার সাহেবের ব্যাখ্যা মানুষ শুনবে, জানবে। কিন্তু আবার বলছি, এটা প্রথা, এটা বিধিবদ্ধ কোনো ব্যবস্থা নয়, করতে হবে ম্যান্ডেটরি নয়, কিন্তু এটা প্রথা, এটা হচ্ছে কনভেনশন। দেখুন, উন্নয়ন করার দায়িত্ব রাজ্যের, জেলা পরিষদ পরিচালনা করার দায়িত্ব রাজ্যের। যখন আমাদের হাতে জেলা পরিষদ ছিল, মুর্শিদাবাদের মানুষ সাক্ষী যে সারা জেলা জুড়ে আমরা উন্নয়ন শুরু করেছিলাম। লক্ষ্য ছিল আমাদের মুর্শিদাবাদের প্রতিটি গ্রাম পিচ রোডের সঙ্গে যুক্ত করব। অনেক আশা ছিল। 5 বছর সময় পেয়েছিলাম। 1200 কিলোমিটার পাকা রাস্তা করেছিলাম, 29টা ব্রিজ করেছিলাম, মুর্শিদাবাদ জেলার সার্বিক চেহারা বদল করার চেষ্টা করেছিলাম। তারপর থেকে জেলা পরিষদ মানে সেখানে টেন্ডার হবে, টেন্ডার হলে কাটমানি খেতে হবে। সেই দিনই জেলা পরিষদ সক্রিয় থাকে। যেদিন টেন্ডার হয় সেদিন জেলা পরিষদ সক্রিয়, কারণ সেদিন টেন্ডার হবে, নিজের নিজের লোককে ঠিকাদারি দিতে হবে, কাটমানি পেতে হবে। তারপরে জেলা পরিষদের আজকের এই অবস্থা, কে কখন কোন দলে থাকবে না থাকবে তা নিয়ে টানাপোড়েন। স্বাভাবিকভাবে জেলা পরিষদের 12টা বেজে 13টা হয়ে গেছে। মুর্শিদাবাদের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, না জেলা পরিষদের পরিষেবা, না পৌরসভার পরিষেবা, কোনো পরিষেবা নাই। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে সরকারি পরিষেবা বন্ধ। মুখ্যমন্ত্রী ভোট চাইছেন, মুখ্যমন্ত্রীকে নিজে এসে এই ভ্যাকসিন দুর্নীতি, এই ভ্যাকসিন কাণ্ডে, অর্থাৎ ভুয়া ভ্যাকসিন কাণ্ডের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজের বয়ান দেওয়া উচিত বাংলার মানুষের। কারণ সারা বাংলা জুড়ে ভ্যাকসিনেশন চলছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এমনি একটা ভ্যাকসিন হেজিটেন্সি কাজ করে গ্রামে। ভ্যাকসিন হেজিটেন্সিটা কি? অনেক গ্রামের মানুষ তারা ভ্যাকসিন নিতে চায় না, তারা মনে করে ভ্যাকসিন নিলে বিপদ হবে, আমার তো কিছু হয়নি। তাই সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয়, সচেতনতা শিবির খোলা হয় কি যে ভ্যাকসিন নিলে ক্ষতি নেই। এটাকে বলে ভ্যাকসিন হেজিটেন্সি। ভ্যাকসিন ভারতবর্ষের অনেক জায়গায় নিতে চাইছে না মানুষ, তাদের অনেক বোঝার ত্রুটি আছে, তাদের
শিক্ষার ত্রুটি আছে, তাদের ভাবনার ত্রুটি আছে, নিতে চাইছে না। সেই জায়গাটা দাঁড়িয়ে যদি শোনে যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভ্যাকসিন পাওয়া যায়, তাহলে সেই যে ভ্যাকসিন হেরিটেন্সি, অর্থাৎ মানুষের যে ভ্যাকসিন নেওয়ার প্রতি মানুষের যে একটা দ্বিধা, সেটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই এই মুহূর্তে দেরি না করে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার উচিত মানুষকে, বাংলার মানুষকে অ্যাড্রেস করা। তিনি তো সবসময় কিছু না কিছু বলেন, প্রতিদিন টিভিতে কিছু না কিছু বলেন, এটা আপনি একটু বলুন, আমরা শুনতে চাই। দাদা, চুয়াপুরে যে উড়ালপুল রয়েছে সেখানে দীর্ঘদিন থেকে বড় দুর্ভাগ্য, আমি যখন রেলমন্ত্রী ছিলাম 39 কোটি টাকা দিয়ে বহরমপুর শহরের বুকে 2টো উড়ালপুল বানানোর ব্যবস্থা করেছিলাম। এছাড়াও বেলডাঙ্গা একটা মাটির তলা দিয়ে যাতায়াতের রাস্তার ব্যবস্থা করেছিলাম। সবাই সব কিছু মেনে নিল, টেন্ডার হয়ে গেল, সব কিছু হয়ে গেল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তি যে আমাদের রাস্তায় এসে ব্রিজটা নামবে না। সেই যে আপত্তিগুলো, আমাদের রাস্তায় ব্রিজ নামবে না, তা ব্রিজটা তো হাওয়ায় হাওয়ায় চলতে পারে না। সেই আপত্তির কারণে আমি করতে পারলাম না। নাহলে আমি তো কন্ট্রাক্টর নিযুক্ত করে দিয়েছিলাম, তারা আমাকে 14 মাস টাইম দিয়েছিল। ব্রিজ অ্যান্ড রুট কোম্পানি বলেছিল 14 মাসে কমপ্লিট করে দেবো। আমি 2014 সালের কথা বলছি, আজ 21 সাল, সে গল্প চলছে। 14 আর 21, 11 বছর পর। এটা কি? এটা কি রাজ্য? এটা কি প্রশাসন? এটা কি কাজ? এটা কি অগ্রগতি? এটা কি উন্নতি? 39 কোটি টাকা দিয়ে শুধু চুয়াপুর নয়, চুয়াপুরের সঙ্গে সঙ্গে 55 তলা, সেখানেও উড়ালপুলের ব্যবস্থা আমি করেছি, টেন্ডার করে দিয়েছি। টেন্ডারে কাজ দিয়ে দেওয়া হয়েছিল, সেই কাজকে করতে দেওয়া হলো না। এই সরকার এবং আজকে যে সরকারি দল, তাদের ষড়যন্ত্রের কারণে। তাই বহরমপুরের মানুষ শুধু নয়, সারা মুর্শিদাবাদের মানুষ তার যন্ত্রণা ভোগ করছে। কারণ এটা বহরমপুর শহরে ঢোকার রাস্তায়। কাশ্মীরকে আবার রাজ্যে, হ্যাঁ হলো তো, কাশ্মীরকে রাজ্যে, হ্যাঁ এখন বৈঠক যাবে, হবে তখন হবে। এ তো ওরা পার্লামেন্টের মধ্যে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা স্টেটহুড ফিরিয়ে দেবো, রাজ্য ফিরিয়ে দেবো, কিন্তু না চালে বিশ্বাস করি না। কারণ এই সরকার বলেছিল, যারা আজকে আলোচনায় বসছে তাদেরকে বলেছিল গুপকার গ্যাংয়ের সদস্য। গুপকার গ্যাংয়ের সদস্য এখন তাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছে, জেল থেকে বার করে নিয়ে এসে আলোচনায় বসাচ্ছে। তা এই সরকার 2 বছর আগে কি বলেছিল, আজকে কি বলছে, সরকারের স্টেটমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। 2 বছর আগে পার্লামেন্টের মধ্যে বলেছিল আমরা এই কাশ্মীর শুধু নয়, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা মুজাফফরপুর, সেটাকেও দখল করব, এই কাশ্মীরকে রাজ্যের দায়িত্ব দেব এবং কাশ্মীরে সব সন্ত্রাস খতম করে দেবো। কাশ্মীরে বাইরের লোক ঢালাও যেতে পারবে, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে হবে। দেখুন আজকে কাশ্মীর কী অবস্থা, এখনও ব্রাহ্মণরা কাশ্মীরে বসবাস করতে পারে না, অথচ বলেছিল পণ্ডিতদেরকে নিয়ে বসবাস করানো হবে। তো এই সরকারের কথার না জমা আছে না খরচ আছে। তাই স্বাভাবিকভাবেই এই সরকারের উপরে ভয়ও নাই, ভরসাও নাই, কারণ সরকারটার নাম বিজেপির সরকার। ভোট নিশ্চয়ই করতে হবে, কিন্তু যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে যেন ভোটের প্রক্রিয়া শুরু করা হয়। নিশ্চয়ই ভোট করতে হবে, ভোট না করলে চলবে কী করে, গণতন্ত্র বাঁচবে কী করে। পৌরসভার ভোট বাকি আছে, বিধানসভার ভোট বাকি আছে, মুখ্যমন্ত্রী নিজের জেতার ভোট বাকি আছে, সবই হোক, কিন্তু আবার বলছি যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে হোক। কারণ শুধু এখানকার মুখ্যমন্ত্রী নয়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরও 6 মাসের মধ্যে ভোটে জিতে আসতে না পারলে তারও সমস্যা। তাই ভারত সরকার কোনো কিছু ভাবুক, একটা অ্যামেন্ডমেন্ট আনুক, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট আনুক যে ভাই বিশেষ পরিস্থিতিতে জরুরি কারণে ভোট 6 মাসের জায়গায় 1 বছর করা হচ্ছে। ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করুন, এটা কোনো একদম পাহাড় ভাঙার কাজ নয়। সরকার, দিল্লির সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করুন যে ভাই 6 মাসের জায়গায় 1 বছর পর্যন্ত একজন মুখ্যমন্ত্রীকে রাখা যেতে পারে, কিংবা একদিনের জন্য মুখ্যমন্ত্রীর পদ থেকে মুখ্যমন্ত্রী সরে গেলেন, দ্বিতীয় দিন থেকে আবার মুখ্যমন্ত্রী হলেন, 24 ঘন্টার গ্যাপ দিয়ে আবার তাকে 6 মাস টানিয়ে দেওয়া যেতে পারে। মনে করলেই উপায় আছে। ভারতবর্ষের সমস্ত ব্যবস্থার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। ভারতবর্ষের কোনো ব্যবস্থা স্ট্যাটিক নয়, হবেই না কোনোভাবে, এটা কোনো কথা হতে পারে না। মুখ্যমন্ত্রী 6 মাস পর একদিনের জন্য
সরে গেলেন, তারপর দিন থেকে আবার বসতে আরম্ভ করলেন। তাহলে তো দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হলেন, চমকের জন্য অসুবিধা কি আছে? মনে করলেই কেন্দ্র পারে, মনে করলে নির্বাচন কমিশন পারে। তাই বিকল্প ব্যবস্থার কথা সবারই ভাবা দরকার। কারণ এই ভোটটা শুধু এখানেই নয়, ভারতবর্ষের অন্যান্য আরও জায়গায় এই ভোট আছে। কিন্তু আবার বলছি, দেখুন আজকে ছাত্রছাত্রীদের তাদের আমরা পরীক্ষা দিতে দিলাম না, অথচ আমরা বলছি ভোট করব। তারা পরীক্ষা দিলে অসুবিধা কী ছিল? প্রশ্ন উঠবে না? কেরলে সেখানে কিন্তু পরীক্ষা হয়েছে, কেরালাতে পরীক্ষা হয়েছে, কোনো বিপদ হয়নি। অত 1.5 কোটি ছাত্রছাত্রী, তাদের পরীক্ষা হলো না কেন? তাদের পরীক্ষা হবে না, আমাদের ভোট হবে, এটার মধ্যে কি একটা ডিসক্রিমিনেশন নাই, বঞ্চনা নাই? দাদা নন্দী হলো নন্দী